সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া মতো ভালো আছি। দেখতে দেখতে 2020 সাল শেষ করে আমরা তোমাদেরকে সাথে নিয়ে 2021 সালে পদার্পণ করলাম। মাইলস্টোন কলেজে অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে অনলাইন বা জুম ক্লাসের মাধ্যমে সার্বক্ষণিকভাবে আমরা তোমাদের সাথে আছি। আশা করি তোমরা জুম ক্লাস বা ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, তাহলে নেমে আসবে তোমাদের জীবনে সফলতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব যে গতকাল তোমরা যে ক্লাসটা করেছো সেই ক্লাসের উপরে পূর্বপাঠ যাচাই করব, অর্থাৎ তোমরা কেমন ভাষায় পড়াশোনা করেছো সেটা নিয়ে একটু যাচাই করব। আশা করি সবাই সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তাহলে আমরা পূর্বপাঠ যাচাই চলে যাই। প্রথম কোশ্চেন, তুমি বলবে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ব্যাঙ হচ্ছে অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। ব্যাঙ যখন ছোট অবস্থা থাকে, অর্থাৎ ব্যাঙাচি অবস্থায় এরা জলে বসবাস করে, তখন ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। এই ব্যাঙটা যখন আস্তে আস্তে বড় হয়, অর্থাৎ পরিণত হয়, তখন ডাঙ্গায় বা স্থলভাগে চলে আসে। তখন এরা ফুসফুসের সাহায্যে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে থাকে। ব্যাঙের এই যে দুটি অবস্থা, অর্থাৎ জলে এবং স্থলে দুই জায়গায় বসবাস করে, এই দুই জায়গায় বসবাস করার কারণে ব্যাঙকে উভচর শ্রেণীর প্রাণী বলা হয়। ধন্যবাদ তোমাকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তী কোশ্চেন, তুমি বলবে সরীসৃপ শ্রেণীর দুইটি বৈশিষ্ট্য বলো। সরীসৃপ শ্রেণীর দুইটি বৈশিষ্ট্য হলো, এদের পায়ে 5টি নখযুক্ত আঙ্গুল থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরা বুকে ভর দিয়ে চলাচল করে। তোমাকেও ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। পরবর্তী কোশ্চেন, তুমি বলবে দোয়েল কোন শ্রেণীর প্রাণী? দোয়েল অ্যাবিস বা পক্ষীকুল শ্রেণীর প্রাণী। ধন্যবাদ তোমাকে। পরবর্তী কোশ্চেন, তুমি বলবে অরীয় প্রতিসম কি? যে সমস্ত প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় তাদেরকে বলা হয় অরীয় প্রতিসম। তোমাকেও ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা এখন আর দেরি না করে চলে যাব মূল পাঠে, অর্থাৎ আমাদের আজকে যে পাঠটা হবে সেটা হবে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখান থেকে আমরা শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই বই খাতা কলম নিয়ে রেখে থাকো। তাহলে আমরা চলে গেলাম মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখান থেকে আমরা আলোচনা করব অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং শুনবে। সবাই বই খাতা কলম নিয়ে রেডি হও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অধ্যায়ের শিখন ফল নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর পড়ে আমরা কীটপতঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, পাখিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, প্রাণীদের শ্রেণীগত অবস্থান চিহ্নিত করতে পারবে। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আসো শূন্যস্থান পূরণ। 1 নম্বর,
যকৃৎ কৃমির রেশন অঙ্গ হলো ড্যাশ। তাহলে যকৃৎ কৃমির রেশন অঙ্গ হলো শিখা অঙ্গ। 2 নম্বর, চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। 3 নম্বর, ড্যাশ পেশিবহুল পা দিয়ে চলাচল করে। শামুক পেশিবহুল পা দিয়ে চলাচল করে। 4 নম্বর, ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। 5 নম্বর, ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে ড্যাশ থাকে। ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটোকোড থাকে। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলি কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনে রাখবে। কোন প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে? এই অংশগুলি কি কি? এই অংশগুলো হলো গণ এবং প্রজাতি। মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। একটা যে মনে রাখবে, বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই তোমাকে আন্ডারলাইন করতে হবে যে গণর নিচে আলাদা দাগ দিতে হবে এবং প্রজাতির নিচে আলাদা দাগ দিতে হবে। এটা সবসময় তোমরা মনে রাখবে, বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিতে হয়। সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর, তোমার চেনা জানা 5টি আত্মপর পর্বের নাম লিখো। তাহলে আমার চেনা জানা 5টি আত্মপড়ার নাম হলো চিংড়ি, তেলাপোকা, প্রজাপতি, মৌমাছি এবং কাঁকড়া। তোমরা এছাড়া আরো অন্যান্য এগুলো ছাড়া অনেক প্রাণীর নাম দিতে পারো। মশা আছে, মাছি আছে, প্রজাপতি আছে, মৌমাছি আছে, কত কিছু আছে, এটা তোমরা দিতে পারো। অর্থাৎ কীট পতঙ্গযুক্ত প্রাণীগুলো হচ্ছে আত্মপড়া পর্বের প্রাণী বা আত্মপড়ার নাম তোমরা এগুলো বলতে পারো সহজে। এখন 3 নম্বর কোশ্চেন আসো, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে চিংড়ি আত্মপড়া পর্বের প্রাণী। তাহলে চিংড়ি আত্মপড়া পর্বের প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো হলো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত মানে তোমরা দেখবা একটা চিংড়ির উপরে যে ক্লোজটা আছে এটা কিন্তু খণ্ডায়িত। চিংড়িটাকে এদিক সেদিক কিন্তু সহজে মুভমেন্ট করা যায়। সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তো সন্ধিযুক্ত উপাঙ্গ মানে কি? চিংড়ির যে সন্ধিযুক্ত পাগুলো আছে একটার সাথে একটা যুক্ত থাকে। অর্থাৎ চিংড়ি যে পাগুলো থাকে এগুলো সবসময় একটার সাথে একটা যুক্ত থাকে। এটা সবসময় খেয়াল রাখবা। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এখানে চিংড়ি যে চোখটা আছে এটা দেখবা বৃন্তযুক্ত চোখ, এক জোড়া থাকে, দুইটা এক জোড়া। পুঞ্জাক্ষী মানে অনেকগুলো চোখের সমষ্টি। দেখবা চিংড়ি এই বৃন্ত দিয়ে চারদিক দেখে, এটা হচ্ছে বৃন্তযুক্ত অনেকগুলো চোখের সমষ্টিকে পুঞ্জাক্ষী বলে। অ্যান্টেনা, অ্যান্টেনা হচ্ছে দেখবা যে চিত্রে দেখতে পাচ্ছ চিংড়ির সামনের দিকে সুতার মতো কিছু অংশ দেখা যায়, সুতার মতো লম্বা লম্বা, এগুলোকে বলা হয় অ্যান্টেনা। এর দ্বারা সামনে কোনো প্রতিবন্ধক আছে কিনা বা কোনো বাধা আছে কিনা সেইটা তারা সহজে বুঝতে পারে। দেহ নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। চিংড়ির দেহটা হচ্ছে শক্ত, উপরে যে খোলসটা আছে এটা কিন্তু শক্ত, হ্যাঁ, ভেতরের এটা নরম কিন্তু উপরের খোলসটা এটা কিন্তু কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। চিংড়ির যে রক্তপূর্ণ গহ্বর থাকে এটা হিমোসিল নামে পরিচিত। 4 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য উল্লেখ করো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য একটা যে মনে রাখবা, স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য লিখতে গেলে যে মনে রাখবা
যা আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু আমরা স্তন্যপায়ী, অর্থাৎ দুগ্ধ পানকারী, যারা মায়ের দুধ পান করে তারা হচ্ছে স্তন্যপায়ী। এরকম অনেক হাজার হাজার প্রাণী আছে পৃথিবীতে যারা মায়ের দুধ পান করে থাকে। এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। 1 নাম্বার, দেহ লোম দ্বারা আবৃত। আমাদের দেহ কিন্তু লোম আছে, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, এখানে বাঘ দেখতে পাচ্ছ চিত্রে, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ চিত্রে বাঘ, এটার দেহটা কিন্তু লোম দ্বারা আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে ব্যতিক্রম আছে, যেমন প্লাটিভাস, এ কিন্তু সন্তান প্রসব করে না। কিন্তু উষ্ণ রক্তের প্রাণী, উষ্ণ মানে কি গরম, আমাদের রক্তটা কিন্তু গরম। চোয়ালে বিনোদন দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে, অর্থাৎ মায়ের দুধ পান করে শিশুরা বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এটা কিন্তু মনে রাখবো তোমরা। এর পরবর্তী কোশ্চেন, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? তো আমরা জানি যে কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইউরোকর্ডাটা। এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো হলো, প্রাথমিক অবস্থায় অর্থাৎ জীবনের প্রথম দশায় ফুলকা রন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। ফুলকা রন্ধ্রটা বুঝে, ফুলকা ছিদ্র যেটাকে বলা হয়। আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ু রজ্জু থাকে, অর্থাৎ পৃষ্ঠীয় পিঠের দিকে ফাঁপা স্নায়ু রজ্জু থাকে, যেটাগুলো আমরা অনুভূতিবাহী স্নায়ুটা এর মধ্যে যায়। এরপরে শুধুমাত্র লার্ভা দশায় এতে লেজের নটকট থাকে। লার্ভা মানে কি, অর্থাৎ যখন একটু সামান্য একটু বড় হয়, লার্ভা দশায় মশার লার্ভা বা আমরা যখন ব্যাঙ্গাসি এরকম যেগুলো লার্ভা, এই অবস্থায় এই যে কি থাকে, লেজে নটকট থাকে, লেজে। উদাহরণ হচ্ছে এসিডিয়া। এখন আসো বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ আমরা যেটা বলি এমসিকিউ বা নোট ভিত্তিক প্রশ্নগুলা। 1 নম্বর, কোনটি মোলাস্কা পর্বের প্রাণী? জিনুক। এখানে জেনেগুর পূর্বে শামুকে দিতে পারতো, এটা কি শামুক, জিনুক হবে এখানে। স্কাইপা ও হাইডা উভয় দ্বিস্তরী এবং বহুকোষী প্রাণী, অর্থাৎ ক নাম্বার হবে, রোমান 1 এবং 2। 3 নাম্বার, 3 এবং 4 নাম্বার এমসিকিউতে দেখো যে এম হচ্ছে প্রাণীর ডানা ও হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এন প্রাণীর পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট। পি প্রাণীর আইস ও যুগ্ম পাখনা থাকে। তাহলে 3 নম্বর, শকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? ক এম, এই প্রাণীটি অমেরুদণ্ডী। 4 নম্বর, উঠতে পারে, কোন প্রাণীটি উঠতে পারে? এখানে হবে ক আই, অর্থাৎ এম ও এন, এই প্রাণীটি উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের 1 এর প্রশ্ন দেখতে পাচ্ছ, পি হচ্ছে একটি ঘাস ফড়িং, কিউ হচ্ছে একটি দোয়েল পাখি। অর্থাৎ এখানে ঘাস ফড়িং বলতে এই আত্মপরা পর্বের প্রাণী, বিভিন্ন প্রাণী আছে, কিন্তু সবগুলোকে বুঝে নিবা, এই সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু একই ধরনের। আর পাখি, দোয়েল, এখানে পাখি বলতে বিভিন্ন ধরনের পাখি, সব ধরনের বৈশিষ্ট্য কিন্তু একই ধরনের, এটা একই চিন্তা রাখা হয়েছে। তো ক নম্বর দেখো, শ্রেণীবিন্যাস কাকে বলে? আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম, এই পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই প্রাণীগুলা একা কারো পক্ষে বৈশিষ্ট্যগুলো জানা সম্ভব না। এই জন্য প্রাণীর দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল, পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তার উপর ভিত্তি করে এদের বিভিন্ন স্তরে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে সাজানোর এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। খ নাম্বার, বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো? বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো? একটি জীবের বৈজ্ঞানিক নাম 2 অংশ বা 2 পদ বা 2 অংশ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বলা হয়। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস ইত্যাদি বৈজ্ঞানিক নাম উল্লেখযোগ্য।
তার মধ্যে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম কিন্তু প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং একটি প্রাণীর দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন, বা দ্বিপদ দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা চালু করেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স, এর হচ্ছে বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। গ নম্বর কোশ্চেন, পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। তো পি প্রাণীটি আমি আগে বলছিলাম ঘাস ফড়িং, এটি আত্মপরা পর্বের প্রাণী। এর বৈশিষ্ট্য হলো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দেহটা কিন্তু চিংড়ির দেহটা আমরা এর আগে দেখাচ্ছিলাম বিভিন্ন অঞ্চলে বিভক্ত। এখানে এই যে ঘাস ফড়িং দেহটা কিন্তু বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। সন্ধিযুক্ত উপাঙ্গ মানে কি? মানে এই ঘাস ফড়িং নিচের অংশ দেখতে পাচ্ছ যে মনে করো একটা পায়ের সাথে কোনো আরেকটা পা লেগে আছে, দুই পাশে কিন্তু মাঝখানে যুক্ত, এটা যে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। পাগুলো মনে একটা থেকে আরেকটা বের হয়েছে এরকম মনে হয়। তারপরে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। দেখো মাথায় যে পুঞ্জাক্ষী, এত দুটো চোখ আছে কিন্তু এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। অনেকগুলো চোখের সমষ্টিকে বলা হয় পুঞ্জাক্ষী। এরা চোখ দিয়ে সব দিকে কিন্তু দেখতে পারে, এই জন্য এদেরকে বলে কি পুঞ্জাক্ষী। অ্যান্টেনা তো দেখতে পাচ্ছ যে উপরের দিকে দুইটা অ্যান্টেনা দেওয়া আছে, যার মধ্যে দিয়ে তারা কোনো প্রতিবন্ধকতা সহজে বুঝতে পারে। পরবর্তী পয়েন্টটা, নরম দেহ কাইটিন সমৃদ্ধ ও শক্ত আবরণ দ্বারা আবৃত। দেহটা কিন্তু নরম, দেহ কাইটিন সমৃদ্ধ, কাইটিন মানে উপরে যে আবরণটা আছে এটা কাইটিন সমৃদ্ধ এবং শক্ত আবরণ দ্বারা আবৃত। দেহটা কিন্তু উপর অংশ খুবই শক্ত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এই ঘাস ফড়িং এর দেহ রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এটা হচ্ছে আত্মরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। অর্থাৎ ঘাস ফড়িং মানে পুরো আত্মরা পর্বটাকেই বোঝানো হয়েছে এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে বুঝতে পারছো এখানে ঘাস ফড়িংয়ের পরিবর্তে যদি চিংড়ি দেওয়া থাকে, কাঁকড়া দেওয়া থাকে, বৈশিষ্ট্য কিন্তু একইটা আসবে, কিন্তু এটা সবসময় তোমরা মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন যেটা, প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। যে প্রাণী দুটির একটা হচ্ছে পি প্রাণী ঘাস ফড়িং, আর হচ্ছে কিউ প্রাণী দোয়েল। এই প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ আছে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা পি প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। চিত্রের পি প্রাণীটা হচ্ছে ঘাস ফড়িং, এটি আত্মপরা পর্বের প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো হলো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে, দেহ নরম কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণ দ্বারা আবৃত। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এরপরে আমরা আসব কিউ প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে। চিত্রের কিউ প্রাণীটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ কর্ডাটা পর্বের একটি শ্রেণী, সেটা হচ্ছে অ্যাবিস বা পক্ষীকুল শ্রেণীর প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো হলো দেহ পালকে আবৃত। তোমরা অনেকেই বলো, জিজ্ঞেস করলে বলো লোম, না, পাখির দেহটা কিন্তু লোম দ্বারা আবৃত না, পালক দ্বারা আবৃত। এই দেহ দোয়েল পাখি দেখতে পাচ্ছ, দেহটা কিন্তু সুন্দর পালক দ্বারা আবৃত। মুরগিও কিন্তু একটি পাখি, এই দেহটা কিন্তু পালক দ্বারা আবৃত। হাঁস একটা পাখি, এই দেহটা কিন্তু পালক দ্বারা আবৃত। যত পাখি আছে যারা মোটামুটি উঠতে পারে তারাই কিন্তু পাখি নামে পরিচিত, অ্যাবিস শ্রেণীর অন্তর্গত। সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু একই ধরনের। এখানে দোয়েলের পরিবর্তে যদি একটা হাঁস বা মুরগি যে কোনো একটা পাখি দেখ না কেন, বুঝবে এটা দেহটা কি দ্বারা আবৃত, পালক দ্বারা আবৃত। দেহ পালক দ্বারা আবৃত। এরপরে বৈশিষ্ট্য দুইটি ডানা, তাহলে দেখবো প্রত্যেকটি পাখির কয়টি ডানা আছে, দুইটি ডানা আছে, দুইটি পা এবং একটি চঞ্চু আছে। কি আছে? একটি চঞ্চু আছে। চঞ্চু মানে কি? শক্ত ঠোঁট আছে, ওদের দাঁত নেই কিন্তু দাঁতের পরিবর্তে শক্ত ঠোঁট থাকে, এটাকে বলা হচ্ছে চঞ্চু। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। পাখি উঠতে পারে কিন্তু ফুসফুস যেটা আছে এই ফুসফুসের সাথে বায়ুথলি থাকে,
আমরা দেখছি বায়ুথলিগুলো অর্থাৎ বেলুনের মতো গুলো ঘুরে যায়। অর্থাৎ পাখি যখন আকাশের দিকে উড়ে তখন এর ভিতরে বেলুনের ভিতরে বায়ু প্রবেশ করে এবং নিজেকে হালকা মনে করে সহজে উঠতে পারে। আবার যখন নিচ থেকে নামে তখন এই বেলুন থেকে বায়ুটা আস্তে আস্তে বের করে দেয় এবং পাখি নিজেকে বাড়ি মনে করে নিচ দিকে সহজে নেমে আসতে পারে। এই জন্য ফুসফুসাতে কি থাকে, বায়ুথলি থেকে বায়ু ঢুকিয়ে এরা সহজে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারে। উষ্ণ রক্তের পানি, পাখির রক্তটা কিন্তু গরম, উষ্ণ রক্তের পানি। আমাদের রক্তটা কিন্তু উষ্ণ রক্তের। তারপরে হাড় শক্ত, ফাঁপা এবং হালকা। পাখির দেহের হাড় যেগুলো আছে এগুলো কিন্তু খুবই শক্ত, কিন্তু আবার কি ফাঁপা, অর্থাৎ ভিতরে কিছু নেই, একটা ফাইবের মতো ফাঁপা, হালকা, একবার হালকা পাতলা ফাঁপা। এর হচ্ছে পাখির বৈশিষ্ট্য। এই দুটা বৈশিষ্ট্য আমরা যে আত্মকথা পর্বের গাছপরিকের বৈশিষ্ট্য এবং দোয়েলের বৈশিষ্ট্য দুটাই পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই দুটা বৈশিষ্ট্য কিন্তু একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই বৈশিষ্ট্য ভিন্নতার কারণে প্রাণী দুটিকে আলাদা বা ভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। আমরা এখন চলে যাব সৃজনশীল প্রশ্ন 2 নম্বরে। সৃজনশীল প্রশ্ন 2 আমরা চলে যাব। রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে একটি শ্রেণীগত অবস্থান জানার চেষ্টা করলো। অর্থাৎ রাহাত একটা মশা তার হাতে কামড় দেওয়া মাত্র সেটাকে ধরে ফেললো এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার চোখ, মুখ, উপাঙ্গ এগুলো সবগুলো পর্যবেক্ষণ করলো এবং বইয়ের আলোকে সেটাকে তার এর শ্রেণীগত অবস্থান জানার চেষ্টা করলো। ক নাম্বার, পিতাকিমি কোন পর্বের প্রাণী? পিতাকিমি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। খ নাম্বার কোশ্চেন, মানবদেহে নটকরের অবস্থান ব্যাখ্যা করো। নটকর হলো নরম, নমনীয় ও দণ্ডাকার অখণ্ডায়িত একটা অঙ্গ। এটি ভ্রূণ অবস্থায় মানবদেহের পৃষ্ঠদেশ বরাবর অবস্থান করে। পরিণত বয়সে এটি আর মানবদেহে থাকে না। অর্থাৎ এই ভ্রূণ অর্থাৎ জীবনের প্রাথমিক অবস্থায় প্রথম দশায় এই মানবদেহের পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠের দিকে এটি কি করে বরাবর অবস্থান করে। পরিণত বয়সে যখন মানুষগুলা বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন এটি আর মানবদেহে দেখা যায় না, কিন্তু এই নটকট আর তখন আর দেখা যায় না। গ নাম্বার কোশ্চেন, রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। তো রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটি হলো আত্মরা পর্বের। এর বৈশিষ্ট্য হলো, আমরা অনুচ্ছেদে যেটা পড়ে দেখলাম, রাহাত যে প্রাণীটি ধরলো সেটা হচ্ছে একটা মশা। তো সেটা আত্মরা পর্বে কিন্তু প্রাণী। অর্থাৎ আমরা এর আগে যে পড়াইছিলাম, চিংড়ি পড়াইছি, ঘাস ফড়িং পড়াইছি, সবগুলো কিন্তু একই পর্বের, কিন্তু মশাটা কিন্তু একই পর্বের, মাছিটাও কিন্তু একই পর্বের, মৌমাছিটাও কিন্তু একই পর্বের প্রাণী, সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু এক। তাহলে এখানে আসবে কি, রাহাতের আলোকিত প্রাণীটি হলো কি মশা। এর বৈশিষ্ট্য তাহলে এটা কি আত্মপরা পর্বের প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো হলো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একটা মশার আমি চিত্র দিলাম। এইটা কিন্তু দেহ খণ্ডায়িত, বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেখাও এর পাগুলো মনে হয় একটার সাথে একটা লেগে আছে, কিন্তু এরকম, অর্থাৎ যুক্ত পা, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তারপরে মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকে এবং অ্যান্টিনা থাকে। দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিনা দেখা যাচ্ছে এবং যে পুঞ্জাক্ষী চোখ আছে, কিন্তু বিন্দুযুক্ত চোখ আছে, কিন্তু অনেকগুলো চোখের সমষ্টি। আমরা দেখো মশা মারতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। মশা তুমি হাত যেদিকে দাও না মশা দেখতে পারে, কারণ এর মাথায় অনেকগুলো চোখ থাকে, চোখের সমষ্টি থাকে। এর হচ্ছে বিন্দুযুক্ত চোখ। এরপরে নরম দেহ, কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। মশার দেহটা কিন্তু খুবই নরম, কিন্তু উপরের যে আবরণটা আছে যেটাকে আমরা বলি খোলস, সেটা কিন্তু শক্ত আবরণ দ্বারা আবৃত। এই যে দেহ কিন্তু রক্তপূর্ণ গহ্বর আছে, এটা হিমোসিল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেনটা দেখো, গ নাম্বার, যে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। প্রাণীটির শ্রেণীগত অবস্থান রাহাতের জন্য জানা খুবই প্রয়োজন। রাহাত কেন, আমাদের সবারই জানা কিন্তু প্রয়োজন কিন্তু প্রাণীটির শ্রেণীগত অবস্থান। কারণ আমরা আগে বলছিলাম যে পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই এতগুলো প্রাণী তোমরা চিন্তা দিতে, অনেকগুলো প্রাণী আমি দিয়েছি,
এই যে প্রাণীগুলোর বৈশিষ্ট্য একজনের পক্ষে জানা কিন্তু সম্ভব না। এই জন্য পৃথিবীতে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সবগুলোকে ধাপে 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 বিভিন্ন স্তরে স্তরে সাজানো হয়। অর্থাৎ যাদের সাথে যাদের বৈশিষ্ট্যের মিল আছে, বাসস্থানের মিল আছে, খাবারের মিল আছে, তারপরে দেহের ভিতরে যে অভ্যন্তরীণ গঠন সেটার মিল আছে, এই যে ভিত্তি করে তাদের প্রাণীগুলোকে যাদের সাথে যাদের মিল আছে সবগুলোকে একসাথে রাখা হয়েছে। যেমন যে আমাদের পৃথিবীতে আমরা পৃথিবীর যত মানুষ আছে সবগুলো কিন্তু একটা শ্রেণীতে আছি, ম্যামালিয়া শ্রেণীতে আমরা আছি। আবার আমরা যখন আমাদের সাথে আরো প্রাণীরা কিন্তু আছে যাদের আমাদের সাথে মিল আছে, যেমন গরু ছাগল বলতে শুরু করে যত প্রাণী আছে সবগুলো কিন্তু একটা শ্রেণীতে আছে, যারা মায়ের দুধ পান করে সবাই একটা শ্রেণীতে আছে। কিন্তু তাহলে সহজে আমরা বুঝতে পারি যত প্রাণী আছে কিন্তু একটা শ্রেণীতে, যারা মায়ের দুধ পান করে এরকম যত প্রাণী আছে সবগুলোকে আমরা ম্যামালি শ্রেণীতে রাখা হয়েছে। তাহলে সহজে বুঝতে পারি এদের বৈশিষ্ট্যগুলো কি কি, সহজে বোঝা যায়। যেমন মানুষের লোম আছে, এই যারা মাতৃদুগ্ধ পান করে সবার দেহে কি আছে, লোম দ্বারা আবৃত। তাহলে সব প্রাণীর বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। অর্থাৎ অল্প সময়ে অল্প পরিশ্রমে কম খরচে একটা প্রাণীকে জানার জন্য এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন। তেমনি রাহাতরে কিন্তু এই প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা প্রয়োজন আছে, কারণ না হলে এই প্রাণীটি কোন শ্রেণীর, তার বৈশিষ্ট্য কি হতে পারে, কোন পর্বের, এটা সে সহজে বুঝতে পারবে না। এখন শ্রেণীবিন্যাস যদি জানা থাকে তাহলে সে সহজে বুঝতে পারবে প্রাণীটি কোন প্রাণীর। নতুন পাঠ মূল্যায়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা পড়ালাম এখান থেকে তোমরা কতটুকু জানতে পারলে বা শিখতে পারলে সেটা থেকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, দেখি তোমরা কতটুকু উত্তর দিতে পারো। তাহলে আমরা প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করি, সবাই প্রস্তুত থেকো। প্রথম কোশ্চেন, তুমি বলো হিমোসিল কি? আত্মপরা পর্বের প্রাণীতে রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, তুমি বলো অরীয় প্রতিসম কাকে বলে? যে সমস্ত প্রাণীদের এদের কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান দুই ভাগে একাধিকবার বিভক্ত করা যায় তাকে অরীয় প্রতিসম বলে। সুন্দর উত্তর দিয়েছ। পরবর্তী কোশ্চেন, তুমি বলো প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? প্রাণী জগতের বৃহত্তম পর্ব হল আত্মপরা। তোমাকেও ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, তুমি বলো পুঞ্জাক্ষী কি? আত্মপরা পর্বের প্রাণীদের যে চোখ থাকে এই চোখকে পুঞ্জাক্ষী বলে, অর্থাৎ অনেকগুলা চোখের সমষ্টিকে পুঞ্জাক্ষী বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আজকের পাঠ বুঝতে পেরেছ এবং নতুন পাঠ আলোচনা থেকে আমরা সেটা জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে যা আলোচনা করলাম আশা করি সবাই মনোযোগ সহকারে দেখছো এবং শুনেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে আলোচনা করবে, তিনি সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আজকে যে অধ্যায়টা পাঠ আলোচনা করলাম এই পাঠের উপরে একটা বাড়ি কাজ হচ্ছে বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 এর গ নাম্বার। বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 এর গ। তোমরা স্লাইডেও দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নটা। এই বাড়ি কাজটা করে তোমরা অবশ্যই বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। পরিশেষে তোমাদের সুস্থ সবল ও সুন্দর জীবন কামনা করি আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।